মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের ভীষণ রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট ফেলতে পারলাম না। যারা রিকোয়েস্ট করছে তাদের মধ্যে দু একটি উদাহরণ তোমাদের স্ক্রিনে দিলাম। এখন 3 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 3 মার্কসের 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, অর্থাৎ 3 × 4 12 মার্কস। এখানে খেয়াল রাখবে তোমাদের প্রত্যেকটির জন্য ডবল প্রশ্ন থাকবে, 2টো করে প্রশ্ন থাকবে। অর দিয়ে যে কোনো একটি প্রশ্ন যেটা ভালো উত্তর করতে পারবে সেটা অবশ্যই উত্তর দেবে উদাহরণ সহ, পারলে ছোট করে ডায়াগ্রাম দিতে পারো। তবে তোমাদের কোনো কিন্তু নির্দিষ্ট নেই যে অমুক জায়গা থেকে প্রশ্নটা আসবে। বিগত 17 সাল থেকে যদি প্রশ্নগুলো দেখো তাহলে একদম যে এখান থেকে এই প্রশ্নটা আসে, অর্থাৎ 4.1-এ এই দুটো প্রশ্ন, 4.2-তে এই দুটো প্রশ্ন, এমন কোনো মানে নেই। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে দেখছি। তো প্রথম যে প্রশ্নটা রাখছি আমরা, এটা প্রথম যে চ্যাপ্টার নদী, হিমবাহ এবং বায়ু, এই চ্যাপ্টারের নদী, বায়ু, হিমবাহ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার, প্রথমেই পার্থক্য রাখলাম অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। যে প্রশ্নের উত্তরটা পারবে না সেটা বলবে। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এই দুটো নদী থেকে দুটো প্রশ্ন দিলাম তোমাদের জন্য, যে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই 4টার মধ্যে একটা। তাহলে ক, খ, গ, ঘ কিংবা এই নাম ধরে উত্তর অবশ্যই দিও। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য, এই 4টের মধ্যে একটা। তারপর পরের প্রশ্ন, বড় 3 নম্বর মানের, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? বা বলা যেতে পারে তাপ্তি এবং নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বা গঙ্গাতে বদ্বীপ গড়ে উঠেছে কেন? অর্থাৎ বদ্বীপ গঠনের, যে বদ্বীপ গড়ে ওঠে তার কিছু অনুকূল দিক রয়েছে আর কিছু প্রতিকূল দিক রয়েছে, অর্থাৎ বদ্বীপ না গড়ে ওঠার কারণ। এই দুটো দিকেই তোমাকে জানতে হবে। যেমন ধরো, যদি নরম শিলা হয় তাহলে পলি বেশি হবে, বদ্বীপ গড়ে উঠবে। যদি শক্ত শিলা হয় তাহলে ক্ষয় কম পাবে, বদ্বীপ গড়ে সেভাবে উঠবে না। এই দুটো বিষয়। পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য, এটা পার্বত্য বা পর্বতের পাদদেশীয় দুটি হতে পারে, আর মহাদেশীয়। রসেমতন এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য মানে অবশ্যই তুমি 3টে খুব সুন্দর করে পার্থক্য লিখবে। হিমরেখার উচ্চতা সর্বোচ্চ সর্বকালে স্থায়ী হয় না কেন? এটা অতিরিক্ত। এই প্রশ্নটা যারা অতিরিক্ত পড়াশোনা করে তারা অবশ্যই দেখবে এই প্রশ্নটা। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে কেন? এটা অতিরিক্ত। বারখান এবং শিববালির মধ্যে পার্থক্য, 3টে মূল পার্থক্য লিখবে। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের 3টে কারণ, প্রাধান্যের 3টে কারণে উষ্ণতা বেশি, উদ্ভিদহীনতা, বৃষ্টিহীনতা, এই বিষয়গুলো তোমাকে লিখতে হচ্ছে। পার্থক্য লক্ষ্যে পেডিমেন্ট এবং বাজাদা আর মরু সম্প্রসারণের কারণ। এই 13টি প্রশ্ন তোমাদের জন্য রইল প্রথম অংশ থেকে। এরপর বায়ুমণ্ডল থেকে প্রথমেই দেখবে ঘূর্ণবাত এবং প্রতিভা ঘূর্ণবাত, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর উষ্ণতা থেকে পুরীর জলবায়ু সমভাবাপন্ন, দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন, এটা কেন ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। চতুর্থ প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে কেন? কত না 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি, এটা কেন? নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বিকেলবেলায় বৃষ্টি হয়, এই একটা প্রশ্ন। বায়ু চাপের সাথে উচ্চতার সম্পর্ক বা উচ্চতার সাথে চাপের সম্পর্ক, যদি যত উপর দিকে উঠবে তত চাপ হ্রাস পায়, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক? বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা, অর্থাৎ গ্রিনহাউস 3টে গ্যাসের ভূমিকা তুমি এখানে বলবে। বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ তোমার প্রতিবাদ ঢাল, যে ঢালটা দিয়ে বৃষ্টিটা আসছে, আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে, কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে সাধারণত 3-এর খুব কম প্রশ্ন থাকে, তবু দেখবে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, মুখ্য জোয়ার ঘূর্ণিঝড়ের মধ্যে পার্থক্য, অ্যাপোজি এবং পেরেজির মধ্যে পার্থক্য, আর জোয়ার ভাটার সুফল এবং কুফল।
এরপর তোমার রইল বর্জ্য ব্যবস্থাপনা। পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব, মানে তিনটি প্রভাব অবশ্যই সেটা কুপ্রভাব। সেটা পরিবেশের মানুষের উপর করতে পারে, একটা পরিবেশের মূল অর্থাৎ পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে একটা উত্তর করবে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ আর মানুষের উপর। বর্জ্য ব্যবস্থাপনা স্ক্রেবারের ভূমিকা, মানে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। তোমাদের বইয়ে দুটো স্ক্রেবার রয়েছে, একটা শুষ্ক স্ক্রাবার, একটা আর্দ্র স্ক্রাবার। এরপরে চলে এলাম 3R এর ভূমিকা, অর্থাৎ তার মানে তুমি প্রথম আরটা হচ্ছে রিডিউস, দ্বিতীয় আরটা হচ্ছে রিইউজ, আর তৃতীয় আরটা হচ্ছে রিসাইক্লিং, পুনর্নবীকরণ, পুনর্ব্যবহার আর কমিয়ে আনা, হ্রাসকরণ। কিভাবে করা হয় সেটাকে ব্যাখ্যা করা হয়। যদি 4টে আর পরে তাহলে এটা রিফিউজ হবে। বর্জ্য শ্রেণীবিভাগ উদাহরণ সহ, বিষাক্ত বর্জ্য, বিশীর্ণ বর্জ্যের মধ্যে পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশনের ভূমিকা, আর কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ বা বর্জ্য কম্পোস্টিংয়ের প্রধান সুবিধাগুলি কী কী। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমি জোর করব না। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগতে পারে। এবার ভারতের প্রাকৃতিক ভাঙার এবং খাদারের মধ্যে পার্থক্য। এই যে মাটি, পলি মাটি রয়েছে না, তার একটা অংশ থেকে এই প্রশ্নটা। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য, মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য, তাপ্তি এবং নর্মদা নদী পশ্চিম বাহিনী কেন, অর্থাৎ পশ্চিম দিকে চলে গেছে কেন, বা আরব সাগরে পড়েছে কেন, দক্ষিণ ভারতের জলাশয়ে জলসেচ আর উত্তর ভারতের নলকূপ সেচ কেন অধিক প্রচলিত, বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব এবং উদ্দেশ্য বা উদ্দেশ্য। খেয়াল রাখবে 3টে গুরুত্ব বা 3টে উদ্দেশ্য অবশ্যই, তার মধ্যে যেন একটা বন্যা নিয়ন্ত্রণ থাকে, বন্যা নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত হচ্ছে সেচ, এটা যেন দুটো থাকে। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে, একবার দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু যখন যাচ্ছে ভারতের দিকে, আরেকবার যখন ফিরে আসছে তখন সমুদ্র বায়ুর সাথে ফিরে আসা বায়ুর লড়াই। ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা এবং লেটারাইট মৃত্তিকা 3টি বৈশিষ্ট্য। মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, মৃত্তিকা সংরক্ষণ করবে, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজন। প্রত্যেকটি 3টি করে পয়েন্ট মাস্ট, 3 পয়েন্টস মাস্ট। এরপরে অরণ্য সংরক্ষণ তুমি কিভাবে করবে। আঞ্চলিক ভূগোল, ভারতের অর্থনীতি। প্রথমে তুমি দেখো ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য বা 3টি সমস্যা। বৈশিষ্ট্যগুলির ভিতরে এই সমস্যাগুলি কিন্তু রয়েছে, যেমন ছোট জমি, ক্ষুদ্র আয়তন জমি, এটা সমস্যা, এটা বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আর কি। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির প্রধান 3টি কারণ, পরিবহন, যোগাযোগ মধ্যে পার্থক্য, শিল্পে কাঁচামালের ভূমিকা, অর্থাৎ কাঁচামালের যে প্রধান দুটো শ্রেণী বিভাগ তুমি করতে পারবে, একটা বিশুদ্ধ একটা অশুদ্ধ, এই দুটো কাঁচামালকে অন্তত ভাগ করে রাখবে, তাহলেও লিখতে পারবে সহজেই। নগরায়নের 3টি সমস্যা, ভারতের রুড় কাকেও কেন বলে, রুড় কাকে বলে আমাকে তুমি জানাও, রুড় কাকে বলে। পরিবহন ব্যবস্থার সুবিধা অসুবিধা, এইগুলোর আলাদা আলাদা করে করবে। রেলপথ, জলপথ, আকাশপথ, এটা খুব সহজ করতে পারবে, 3টে করে পয়েন্ট লিখবে। এরপর তোমাদের লাস্ট চ্যাপ্টার, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। প্রথমে এই পার্থক্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট। অবশ্যই 2000 তোমাদের কিছু পূর্ণ মার্কসের খাতা আছে, এখান থেকে অনেকগুলো তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক থাকলো, উত্তর পেয়ে যাবে এখান থেকে। ডেসক্রিপশনের লিঙ্কটা দেখবে। উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব বা ব্যবহার, আর MCQ এবং SAQ, এটার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে। এই লিঙ্কে ক্লিক করবে, তাহলেই তুমি কিন্তু সমস্ত প্রশ্ন, প্রত্যেকটি অধ্যায়ের MCQ SAQ, প্রতিটি অধ্যায়ের সব পেয়ে যাবে। উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি বা পর্যায়, পার্থক্য লেখো, জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস, সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সর কি। আজকে বন্ধুরা এই পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলের প্রস্তুতি ভালো হোক এই আশা রেখেই শেষ করছি।